আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের জন্য প্রমিত ভাষা সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। একটি ভিডিওর মধ্যেও আমার কোনো কথাবার্তা এবং আমার কোনো ছবির কিছুই নেই। আমি আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করতেছি আমার এক উস্তাদের। আপনারা যদি ভিডিওগুলো না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই প্রমিত ভাষা সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি সুন্দর করে কথাবার্তা বলতে পারবেন এবং আপনি বাচ্চাদেরকে সুন্দর করে লেখাপড়া শিক্ষা দিতে পারবেন, মানুষের সাথে ভালো করে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ভাষাগুলো যদি আপনারা শিখতে পারেন, অনেক কিছু অর্জন হবে, অনেক শুদ্ধ হবে। ওহদানি সংক্রান্ত A to Z এই ভিডিওর মধ্যে আলোচনা দেওয়া আছে। এরপরে আরো ভিডিও যেগুলো আপলোড করব, আমি আলাদা প্লে লিস্ট করে দিয়েছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় করে ভিডিও আপলোড করতেছি। অবশ্যই আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখবেন আপনাদের উপকার আসবে, আপনাদের অনেক উপকার আসবে। আমি এটা বলে বোঝাতে পারবো না। যদি এই ভিডিও দেখে না বোঝেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যার কাছে প্রশিক্ষণগুলো দিয়েছি তাদের সাথে যোগাযোগ করে দিব। আপনারা তার কাছে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করাবেন। আজকে আমরা বাংলা ভাষার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি, সে আলোচনাটা প্রথমে মৌখিকভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে বাকি অংশ সহজে অনুধাবন করতে পারবেন। আমাদের বাংলার প্রায় 70% উচ্চারণ শিল্পের দখল করে আছে অধ্বনি সংক্রান্ত বিষয়। অধ্বনি জিনিসটা আসলে কি, বিষয়টি কি? যেমন ধরুন, আমি একটি শব্দ বলছি, শব্দটি কি? যেমন অভিভাবক। আমি শব্দটির উচ্চারণ করেছি অভিভাবক, আমি কিন্তু অভিভাবক বলিনি। শুরুর যে অটা আছে এটাকে আমি ও এর মতো করে বললাম, হ্যাঁ, অভিভাবক। আমি লক্ষ্য করে দেখেছি, আমি এখানে লক্ষ্য বলিনি, আমি বলেছি কি লক্ষ্য করে দেখেছি, তাই না? আবার এই যে আমি এতবার বলছি বলছি বলতেছি, বলছি বলছি বলতেছি, বলতেছি এজন্য বললাম যে বলছি 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 বললে তো বুঝবেন না। আচ্ছা, এই যে বলছি বলছি বলতেছি, এটা মূলত বলছি নয়, বরং বলছি। ব এর মধ্যে ওকার দিয়ে লিখলে যে বানানটি হবে, ঠিক সেই বানানটি আমি আপনাদের সামনে পেশ করছি। তাহলে এই বৈচিত্র্যের কারণটা কি, এটা কিভাবেই বা হচ্ছে? এবং প্রিয় শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আছেন, আগামীকাল এই ব্যায়ামটি আপনাদের অনেক বেশি করতে হবে, এটার পেছনে অনুশীলন সবচেয়ে বেশি করতে হবে। অধ্বনিটা মূলত আমাদের প্রতিটি বর্ণমালার শুরুতেই থেকে থাকে। কিছু বর্ণ ব্যতিক্রম যেগুলোর শুরুতে অধ্বনি নেই, যেমন বিসর্গ, অনুস্বার, এগুলোর অন্যের উপর আশ্রয় করে তারপর পাঠ করা হয় সেগুলোকে। তো এই সমস্ত কিছু বর্ণ ছাড়া বাকি ব্যঞ্জন বর্ণে যা কিছু আছে সবগুলোর মধ্যে অধ্বনি আছে। যেমন ক, আমরা যখন ক বলতে গেলাম তখন ক, এই শেষে একটা অধ্বনি আছে না, ক, এটাই হচ্ছে অধ্বনি। তারপর খ, গ, ঘ, সবগুলো শেষে একটা অ আছে। এই যে শেষে অ থাকা, এটাকেই কিন্তু অধ্বনি বলা হয়। এখন যেখানে শেষে অ আছে, এরপরে কিছু কায়দা কানুন আছে। এই নিয়ম কানুনগুলো থাকলেই স্বরে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। যেমন অভিমান, তুমি আমার সাথে অভিমান করে থেকো না, আমি তো তোমার অভিভাবক রূপেই কথাগুলো বলেছি, তাই না? তাহলে এই যে অভিভাবক, অভিমান, স্বরে অ এর উচ্চারণ হচ্ছে ও এর মতো। এটার কারণটা কি বা এটা কিভাবে হয়? অধ্বনির কায়দা কিন্তু আসলে অনেক দীর্ঘ। যেমন মনে করুন, আপনার আমাদের শব্দের 3টি ভাগ থাকে। একটা হচ্ছে আপনার প্রথম ভাগ, প্রারম্ভে অধ্বনি থাকে। আরেকটা হচ্ছে মধ্যভাগ, সেখানে অধ্বনি থাকে। আরেকটা হচ্ছে সবার শেষে অধ্বনি থাকে, একদম অন্তে অবস্থান করে যে অধ্বনি। তো এই 3টি স্তরে আমরা মূলত অধ্বনিটিকে পড়বো। যদিও 3টি স্তরে একদিনে তো শেষ করা সম্ভব নয়, এর পেছনে আমাদের একটু সময় ব্যয় করতে হবে। আমরা আজ সংক্ষিপ্ত বিষয়টি আলোচনা করব এবং সংক্ষিপ্ত একটি তথ্য উপস্থাপন করব। আচ্ছা, এবার আপনারা বলুন তো, এই যে অধ্বনি কাকে বলা হয় এ সম্পর্কিত যে তথ্যটি আমি আপনাদের সামনে পেশ করলাম, এই পেশকৃত তথ্য কেউ বোঝেননি এমন আছেন? এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। কোথায় অধ্বনির উচ্চারণ কেমন হয়? যখন স্বরে অ এর পর হ্রস্বইকার বা হ্রস্বই যে কোনো একটা, উচ্চারণটা কিন্তু রস্বই নয়, আবার হস্যইও নয়,
র, র, বুঝে আসছে? HRO এর যে উচ্চারণ র, হ্যাঁ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, অথবা এগুলোর কার চিহ্ন। হ্রস্বই মানে হ্রস্ব ইকারও হতে পারে, দীর্ঘ ই মানে দীর্ঘ ইকার হতে পারে, হ্রস্ব উ মানে হ্রস্ব উকার হতে পারে, দীর্ঘ উ মানে দীর্ঘ উকার হতে পারে। ঠিক আছে, যে কোনো একটি হবে। তাহলে স্বরে অ এর পরে অথবা অধ্বনির পরে, অধ্বনি বলতে তো বোঝালামই প্রতিটি বর্ণের পরে অধ্বনি থাকে, তাহলে স্বরে অ এর পর অথবা অধ্বনির পর যদি হ্রস্ব ই থাকে অথবা দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, অথবা এগুলোর কার চিহ্ন থাকে, তখন অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। কায়দাটি কে বলতে পারবেন? একটি উদাহরণ পেশ করি আমরা। অনেকে উদাহরণ বলেন, উদাহরণ নয়, উদাহরণ। ঠিক আছে, একটি উদাহরণ পেশ করছি। যেমন আমি বললাম অধ্বনির পর যদি হ্রস্বই হয় তাহলে উচ্চারণ ও এর মতো হবে। এবার দেখুন, অভিমান, অভিমান শব্দের পরে স্বরে অ এর পর কি এসেছে? শিকার। হ্রস্বই কার এসেছে, তাই না? হ্রস্বই না এলেও এরা একে অন্যের ভাই। তো এই যে হ্রস্বই কার এসেছে, সুতরাং অভিধান বা অভিমান এর উচ্চারণটি কি হবে? অভিধান। হ্যাঁ, ও এর মতো। অভিধান। অভিধান, অভিমান, বুঝে আসছে কথা? অভিধান, অভিমান। আচ্ছা, এবার অভিভাবক, অভিভাবক যেভাবে লেখা হয়, অভিভাবক শব্দের উচ্চারণ কি হবে? অভিভাবক। অভিভাবক। উচ্চারণ হ্যাঁ, করবেন। এই ওটা আবার আমাদের মুখে আনতে হবে। এটা আছে যে আমি বলে দিলাম অভিভাবক, তাহলে সুন্দর হবে না। দেখুন আমি উচ্চারণ করছি। যে সম্মানিত শ্রোতা, সম্মানিত সুধী এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমাদের করজোড় নিবেদন হলো আপনার শিক্ষার্থীকে যেখানেই পড়ান না কেন সবসময় দিনের উপর অটল রাখবার চেষ্টা করবেন। আপনারা অভিভাবক হিসেবে এই দায়িত্বটা আপনাদের উপর অবশ্যই বর্তাবে। তাহলে এই যে অভিভাবক বারবার বলছি, এটা কি শুনতে খারাপ শোনাচ্ছে না ভালো শোনাচ্ছে? এবার আমরা দীর্ঘ ইকার দিয়ে দেখি। হ্যাঁ, যেমন তুমি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করো না, তুমি আমার অতীত নিয়ে নয়, অতীত, ও ও স্বরে অ এর উচ্চারণটি হবে অতীত, তুমি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করো না। তাহলে দেখা গেল স্বরে অ এর পর দীর্ঘ ইকার পেলাম, তাই না? তাহলে উচ্চারণটি কি হবে? ও এর মতো হবে। আচ্ছা, এবার দেখি আমরা হ্রস্ব উকার যদি হয় অথবা হ্রস্ব উ হয়, উকারও হতে পারে হ্রস্ব হতে পারে, যেটাই হোক উচ্চারণ ও এর মতো হবে। যেমন আমরা বলি বউ, বউ, বউ এর উচ্চারণ কি হবে? বউ, বউ। ঠিক আছে, তারপর হ্যাঁ, আবার হ্রস্ব উকারের একটি উদাহরণ দেখুন। আমরা বলি না গরু, এটা কিন্তু আমরা ঠিকভাবেই বলি, অথচ লেখা হয় কিভাবে? গরু, গরু, গ গ, গরু। হ্যাঁ, কিন্তু আমরা এটা বলার সময় এমন ভাবে বলি যেন গো গো, গো এর মধ্যে একটি ওকার হচ্ছে। যদিও এই গো এর মধ্যে ওকার ব্যবহারের জন্য অনেক চেষ্টা করেছিল একটা সংস্থা আছে বানান আন্দোলন, বানান আন্দোলন, ওরা অনেক আগ থেকেই ভাষা বিষয়ক অ্যাক্টিভ। তো ওরাই গরুর মধ্যে ওকার লাগানোর চেষ্টা করেছে। তো চেষ্টা করেছে বলতে ওরা প্রাচীন বিভিন্ন বিষয় থেকে এবং রবীন্দ্র ঠাকুর সর্বপ্রথম গ এর মধ্যে ওকার দেওয়ার প্রচলন ঘটায়, শুরু করেন তিনি। তো এই ওই ঠাকুরের রেফারেন্সে তারাও মূলত গ এর মধ্যে ওকার দিতে চেয়েছে, কিন্তু আমাদের অভিমত হলো যে গরু শব্দটি এমন যে এর মধ্যে ওকারের প্রয়োজন নেই, এমনিতে ও এর উচ্চারণ হয়। বুঝে আসছে কথা? আচ্ছা, যেমন অনেক কিছু শব্দ আছে, যেমন 16, হ্যাঁ, তারপর 12, 13, এই সমস্ত শব্দের মধ্যে কিছু শব্দে ওকার দেওয়া, কিছু অভিধানে ওকার দেওয়া আছে, কিন্তু যেই এই পরিমার্জিত হয়ে যে সমস্ত অভিধান বের হচ্ছে সেগুলোতে এগুলোতে ওকার দেওয়া নাই। ওকার না দেওয়ার কারণ হলো তার প্রকৃতিগতভাবে ওকার পাওয়ার যোগ্য। কেন, এগুলো আমরা পড়বো, সামনে আসবে ইনশাআল্লাহ। 16-র মধ্যে কেন ওকার না দিলেও 16 না হয়ে 16 হচ্ছে, এই ব্যাপারগুলো আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা হ্রস্ব উকারের উদাহরণ পেলাম। তারপর এবার আসুন আমরা আমাদের এই মূল ধারাবাহিক পর্বে ফিরে যাচ্ছি, আমাদের মূল পাঠে বইয়ে ফিরে যাচ্ছি। স্ক্রিন শেয়ার করছি, দেখেন কিনা বুঝবেন। আচ্ছা, এই যে এতটুকু পড়া বললাম, এটা সবাই বুঝেছেন না ভাই? এবার দেখুন, মূলত এই যে বই না দেখে পড়ানোর একটা ফায়দা হলো যে আগে সবাই বুঝে যায়। এবার বই দেখুন, একদম সহজ মনে হবে। দেখুন, স্ক্রিন শেয়ার করছি, যাদের দায়িত্ব দেওয়া আছে শুধু বলবেন দেখা যাচ্ছে কিনা। মূল পাঠ শুরুর আগে আরো একটি কথা জেনে রাখো, বাঙালি 3 প্রকার।
এক গ্রাম্যভাষী, 2 শুদ্ধভাষী, 3 বিশুদ্ধভাষী। এখানে আমি দুটো বিষয় বললাম, একটি হচ্ছে শুদ্ধভাষী, 3 বিশুদ্ধভাষী। আমি যাকে প্রমিতভাষী বলি। শুদ্ধ আর বিশুদ্ধের পার্থক্যটা কি জানেন? শুদ্ধভাষী হলো, দেখবেন যারা শহরে বসবাস করে, শিক্ষিত শ্রেণী, ওরা একটু সুন্দরভাবে কথা বলতে পারে, অর্থাৎ ওদের কথার মধ্যে আঞ্চলিক টান নেই। তো এটা ওরা যখন গ্রামে যায়, গ্রামের মানুষ মনে করে ওরা খুব শুদ্ধ ভাষায় কথা বলছে, এই হচ্ছে শুদ্ধ ভাষা। আর বিশুদ্ধ কোনটা, যেটা অধিক শুদ্ধ? এই যে আমি বললাম না, অধিক শুদ্ধ উচ্চারণটি কি অধিক নাকি অধিক? অধিক। কারণ কি? কারণ হচ্ছে প্রথমে যদি সরিয়ে থাকে তার উচ্চারণ হচ্ছে ওর মতো হবে। হ্যাঁ, পরে হ্রস্বইকার থাকার কারণে, এটা বলতে হবে। হ্যাঁ, পরে হ্রস্বইকার থাকার কারণে উচ্চারণটি ও এর মতো হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি পরের কথায়। তো ওদেরকে মনে করে অধিক বিশুদ্ধভাষী। আচ্ছা, কিন্তু ব্যাপারটি তেমন নয়। বিশুদ্ধভাষী কারা? যারা প্রমিত বাংলায় কথা বলতে পারে। একটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে অনেকেই, ঢাকার মানুষ সাধারণত অশুদ্ধ ভাষায় কথা বলে না, কিন্তু এই যে ও ধ্বনির ব্যাপারগুলো, এগুলোতে তারা অনেক ভুল করে থাকে। বুঝে আসছে? আচ্ছা, তাহলে এই 3 শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। আমরা মূলত গ্রাম্য ভাষী আছে এখানে এবং শুদ্ধ ভাষী আছি। এ থেকে বের হয়ে আমরা প্রমিত ভাষী বা বিশুদ্ধ ভাষী হওয়ার জন্য এখানে ভর্তি হয়েছে। আচ্ছা, এই যে কথাটা আমি যেটা আপনাদেরকে বললাম, এই জায়গায় এই কথাটাই লিখেছি। হ্যাঁ, এটা তো বুঝেছেন, এটা আর পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, উচ্চারণ নিয়ে কিছু কথা এখান থেকে পড়ি, শুনুন। এখন আমি তোমাদের এমন এক জগতে প্রবেশ করাবো যে সম্পর্কে অধিকাংশ, উচ্চারণটি কি অধিকাংশ না অধিকাংশ? অধিকাংশ। কারণ কি? কারণ হচ্ছে ওর শরীরের পরে হচ্ছে হ্রস্বইকার আছে। ঠিক আছে। আচ্ছা, যে সম্পর্কে অধিকাংশ মানুষ অবগত নয়। তোমাদেরকে জানাবো এমন এক বর্ণ সম্পর্কে যে বর্ণ একাই দখল করেছে উচ্চারণ শিল্পের 70%, যা উচ্চারণকালে প্রয়োজন হয় না জিহ্বা। এটার উচ্চারণটা কিন্তু জিহ্বা। কিউভা ভাই? আচ্ছা, নিয়মটা আমি বলি, জিহ্বা কিভাবে হলো। যেখানে দেখবেন হ সংযুক্ত ব, কি বললাম? হ সংযুক্ত ব যেখানেই পাবেন, সেই হ হয়ে যাবে ও, হ হয়ে যাবে ও, ব হয়ে যাবে ভ। এই যারা চতুর শিক্ষার্থী আছেন এরা কিন্তু কায়দাটা লিখে নেবেন, আর যারা আছেন লা ফারকা বাইনাহুম তারা তো বসে থাকবেন। লিখে নিলে এটা আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছে এখানে, যে কায়দাটা বলুন তো একজন। একটা আছে, তারপর আউভান লেখা হয় কিভাবে? আউভান, ও হ এর সাথে ব আছে, তাই না? আউভান। ঠিক আছে। আচ্ছা, জিহ্বা, ঠোঁট, দাঁত, তালু ও নাসিকার কোনো কিছুর প্রয়োজন হয় না। আচ্ছা, এটা উপরে লেখা আছে প্রয়োজন হয় না। বুদ্ধিমানরা নিশ্চয়ই বুঝে গেছো, সেই বর্ণটির নাম স্বরে অ। প্রায় প্রতিটি শব্দেই পাওয়া যায় তাকে, হয়তো সরাসরি নয়তো উচ্চভাবে। সে চেষ্টা করে সর্বত্রই থাকার, কিন্তু মাঝে মধ্যে ছিটকে পড়ে, তবে খুব কম ছিটকে পড়ে। সরাসরি কিভাবে থাকে চলো দেখি। অতিরিক্ত, অতিরঞ্জন, অভিমান, অভিযান, এই সবগুলোতে সরাসরি অটা আছে না? হ্যাঁ, অ দেখা যাচ্ছে না সরাসরি? আচ্ছা, আর পরে দেখুন, এই যে এখানে সরাসরি অবস্থিত। উজ্জ্বলভাবে থাকার উদাহরণ যেমন গতি, উচ্চারণটা কিন্তু গতি নয় গ। আমরা যেমন গ পড়ি গতি, এভাবে কিন্তু বলি না, উচ্চারণটা হচ্ছে গো। গতি, পতি, রতি, মতি, সতি, খনি, ধ্বনি। আমি বলেছিলাম না, হ্রস্বইকার বা দীর্ঘইকার একটি হলেই হবে, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, অথবা এগুলোর কার চিহ্ন। আচ্ছা, আরেকটা কথা আমি ভুলটাই বলি, যে চিহ্ন বললাম, এর সঠিক উচ্চারণটা কি কেউ জানেন? অনেক জায়গায় লেখা আছে চিহ্ন, কিন্তু এটা ভুল লিখেছে ওরা, যারাই লিখেছে ভুল লিখেছে। উচ্চারণটি কি হবে? চিহ্ন। চিহ্ন নয়, এটা মূলত চিন, বাংলায় চিন। আচ্ছা, বাংলায় চিন লেখার পর, নোট করি, বাংলায় চিন লেখার পর ইংরেজিতে আবার এন এইচ ও লিখুন, তখন কি হয়? চিহ্ন। চিহ্ন মানে নয়ের মধ্যে থেমে আবার এই ন থেকে এইচ উচ্চারণ করে ও উচ্চারণ করতে হবে। চিহ্ন, বুঝে আসছে? সেখানে মৃতদের চিহ্ন পর্যন্ত রাখেনি সন্ত্রাসীরা। বুঝে আসছে? চিহ্ন, চিহ্ন নয়, চিহ্নও নয়, বুঝে আসছে? চিহ্ন, নো, চিহ্ন, চিহ্ন,
চিহ্ন নয়, চিহ্ন, একটা এছ এর উচ্চারণ থাকবে, হ্যাঁ, হ এর একটা বাতাস থাকবে, বুঝে আসছে? চিহ্ন নয়, আমার উচ্চারণটি দেখুন, চিহ্ন, 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 সেখানে চিহ্ন পর্যন্ত রাখেনি। তারপর দেখুন, লক্ষ্য করো, উচ্চারণটা কিন্তু লক্ষ্য নয়, লক্ষ্য। কারণ হলো ল একটি অধ্বনি না, ল ল বলার সময় শেষে কি অধ্বনি আসে, অধ্বনির পর যদি ক্ষীয় আসে, কি আসে, ক্ষীয় থাকলে উচ্চারণটি ও এর মতো হয়, যেমন লক্ষ্য, পক্ষ, কক্ষ, বুঝে আসছে? তুমি তার কক্ষে কি করো? আমি তোমার পক্ষে কথা বলছি বলেই কি তোমার সব অন্যায় মেনে নেব? আমি তোমার পক্ষে কথা বলছি দেখেই কি সব, উচ্চারণটা কিন্তু অন্যায় নয়, অন্যায়। কেন হলো এটাও আমরা সামনে জানবো। আচ্ছা, তাহলে এখানে কি কায়দাটি পেলাম, অধ্বনির পর যদি ক্ষীয় থাকে তখন উচ্চারণ কি হবে, ওর মতো হবে, যেমন লক্ষ্য, লক্ষ্য, হ্যাঁ। আচ্ছা, তুমি আমার প্রতি লক্ষ্য করে দেখো। এবার আসুন, উপর্যুক্ত শব্দসমূহের প্রথম বর্ণটি উচ্চারণকালে একটি অধ্বনি পাওয়া যায়। উদাহরণ গ, প, র, এগুলো বলার সময় আমরা উপরে একটি অধ্বনি পেলাম না, গতি, পতি, হ্যাঁ, এটাই হচ্ছে অধ্বনি। আচ্ছা, তাহলে ফলাফল দাঁড়ালো অ হয়তো সরাসরি আসবে, নয়তো উহ্যভাবে অন্য বর্ণের কাঁধে চেপে আসবে। এখানে বলা হলো কি অন্য নাকি অন্য? অন্য। কারণ কি? আচ্ছা, কারণটা তো বলা হয়নি। হ্যাঁ, অধ্বনির পর যদি ঝ ফলা থাকে, কি ফলা থাকে ভাই? ঝ ফলা থাকে, তখন উচ্চারণটি ও এর মতো হয়, যেমন অন্য, অন্যান্য, হ্যাঁ। তারপর গদ্য, পদ্য, উচ্চারণটা কিন্তু গদ্য পদ্য নয়, গদ্য পদ্য, কারণ অধ্বনির পর ঝ ফলা আছে। আচ্ছা, আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের এটা তড়িঘড়ি করে লেখার প্রয়োজন নেই, আপনাদের সামনে আসবে। যারা বাহির থেকে আছেন তারা লিখতে পারেন, কাজে আসবে ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, তাহলে ফলাফল দাঁড়ালো, উচ্চারণটা কিন্তু দাঁড়ালো নয়, নাক থেকে আসবে দাঁড়ালো, হ্যাঁ। তাহলে ফলাফল দাঁড়ালো হয়তো সরাসরি আসবে, নয়তো উহ্যভাবে অন্য বর্ণের কাঁধে চেপে আসবে। বুঝলে তো? এক কথায় অধ্বনি বলতে আমরা সরাসরি স্বরে অ এবং উহ্য অ উভয়কে বুঝবো, আবার শুধু অ দ্বারাও উভয়টি বুঝবো। এবার তাহলে আমরা উচ্চারণের নিয়ম কানুন পড়তে পারি, কি বলো? চলো তবে সামনে এগোনো যাক। আচ্ছা, এবার আমরা মূলত উচ্চারণের নিয়মে চলে যাচ্ছি। আমি প্রথমে যে প্রকৃত আর বিকৃতকে যে ব্যাখ্যা করেছি এটা তো সবাই বুঝেছেন, তাই না? হ্যাঁ, বুঝেননি এমন কেউ আছেন কি? প্রকৃত বিকৃত কাকে বলা হয়? আমরা যেমন পড়লাম অন্ন, অন্ন নয়ে ন সংযুক্ত, এর অর্থ হচ্ছে খাবার, খাদ্য, ভাত, ঠিক আছে? আচ্ছা, তো এই অন্নের উচ্চারণটা কিভাবে পড়লাম? যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়লাম, তাই না? হ্যাঁ, যেভাবে লেখা আছে। আর বিকৃত উচ্চারণ হচ্ছে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়লাম না, যেমন অন্য, তুমি অন্য কোথাও দেখো, এখানে তোমার কোনো ঠাঁই নেই, তুমি অন্য কোথাও দেখো। এই যে তুমি অন্য কোথাও দেখো, এটা লেখা আছে অন্ন, পড়ছি অন্য, লেখা আছে পদ্ম, 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 হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত উচ্চারণ, কিন্তু এখানে প্রকৃত উচ্চারণটাই ভুল, বিকৃত উচ্চারণটা শুদ্ধ। প্রকৃত এবং বিকৃতির পার্থক্য বুঝেছেন আপনারা? এবার একটু এখানে দেখে আরো সহজ হয়ে যাবে। প্রথমে দুটো শব্দের অর্থ মুখস্থ করো, এক প্রকৃত, দুই বিকৃত। আশা করি শব্দ দুটোর অর্থ তোমরা জানো। যে কোনো শব্দের মধ্যে এই দুই প্রকারের কোনো একটি হবেই। বিশ্বাস শব্দটিকে দেখো, স এর নিচে একটি ব আছে। প্রকৃত উচ্চারণ কি হওয়ার কথা ছিল? বিশ্বাস, কারণ স এর নিচে ব আছে, তাই না? অথচ প্রকৃত উচ্চারণ না হয়ে বিকৃত উচ্চারণ হলো, অর্থাৎ বিশ্বাস হলো। ব থাকলে তো বিশ্বাস হওয়ার কথা ছিল, তাই না? বোঝা গেল লেখ্যরূপ অনুসারে পড়া গেলে সেটি প্রকৃত উচ্চারণ, লেখ্যরূপ অনুসারে পড়া না গেলে সেটি বিকৃত উচ্চারণ। বুঝলে তো? একদম সহজ। এই যে পড়াটুকু, এটা কেউ বোঝেননি এমন আছেন? বলবেন। আচ্ছা, এখানে একটা পরীক্ষা করি ছোট্ট আপনাদের, বলুন তো, এই যে কান্না শব্দটি কি প্রকৃত না বিকৃত? প্রকৃত। বিশ্ব শব্দটি প্রকৃত না বিকৃত? বিকৃত। উচ্চারণটি কিন্তু বিকৃত নয়, বিকৃত মানে বিকৃত পণ্য ফেরত নেওয়া যায় না, হ্যাঁ, ফেরত নেওয়া হয় না, এই বিকৃত হয়ে যায়, উচ্চারণ হবে বিকৃত, হ্যাঁ, বিকৃত, বিকৃত, হ্যাঁ, বিকৃত নয়, বিকৃত নয়, বুঝে আসছে? বিকৃত। আচ্ছা, এরপর দেখুন, রান্না প্রকৃত না বিকৃত? সৃষ্টি প্রকৃত। আচ্ছা, তারপর পদ্মা বিকৃত। বিস্ময়
বিকৃত আত্মা, বিকৃত গ্রাহ্য, বিকৃত গ্রাহ্য শব্দটি কি? আল্লাহু আকবার। আচ্ছা, কি বুঝলেন তাহলে? আশা করি আপনারা প্রকৃত এবং বিকৃতের পার্থক্যটা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ এবার আমরা সামনে অগ্রসর হচ্ছি। বেশ চমৎকার। এভাবে যদি ক্লাসের মধ্যেই ছোটখাটো পরীক্ষা দেওয়া যায় তাহলে বড় পরীক্ষার পেরেশানি থাকবে না, কি বলো? এভাবে পড়লে সহজ মনে হয়, তাই না? আবার এটিও নির্ণয় হয়ে যায় যে কত পার্সেন্ট শিক্ষার্থী পড়া বুঝেছে। আমি তো দেখছি তোমরা সকলেই বুঝেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করা যাচ্ছে সামনের পড়াগুলো তোমরা আরো সহজে বুঝবে ইনশাআল্লাহ। নিয়ম 1, শব্দের শুরুতে অধ্বনির পর হ্রস্বই অথবা দীর্ঘই কিংবা এসবের কার চিহ্ন থাকলে অধ্বনির উচ্চারণ ও এর মতো হবে। শুরুতে আমরা যেটা মুখে বুঝে গেছি, যেমন অভিমান, শুরুতে অ আছে, তারপর হ্রস্বই দীর্ঘই হলে এখানে আছে হ্রস্বই, তাই না? বা হ্রস্বই কার আছে, উচ্চারণটা কি হলো? অভিমান অভিমান। একইভাবে অভিধান, শুরুতে অ আছে, তারপর হ্রস্বইকার, উচ্চারণ হলো অভিধান। একইভাবে অধিকার, অভিনয়, পরিণাম, গতি, মতি, রতি, শনি, খনি। এবার দীর্ঘইকারের উদাহরণ দেখুন, অধীন, অভীষ্ট, লোকটি তার অভীষ্ট লক্ষ্য পানে ছুটে চলল। তারপর গভীর, উচ্চারণটা কিন্তু গভীর নয়, উচ্চারণ হবে গভীর, বুঝে আসছে? তারপর অতীত, অলিক, সতী, তরি, পরি, ধনী, গরিব। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে মূলত দুটো দেওয়া আছে, হ্রস্বইকার দীর্ঘইকার দুটো দেওয়া আছে, আর হ্রস্ব দীর্ঘ এই শীটে দেওয়া নাই, পরবর্তীতে শীটে দেওয়া আছে। আচ্ছা, এই যে ধ্বনি সংক্রান্ত এই আলোচনাটুকু বুঝেছি তো সবাই, না? নিচে কিছু বাক্য, তোমার সাথে এই হচ্ছে জিনিসটা, তোমার সাথে অভিমান করে লাভ নেই, তুমি রাগ ক্ষোভ কিছুই বোঝো না। এখানে অধ্বনির কায়দা কোন শব্দে প্রয়োগ হলো? অভিমানে। আচ্ছা, তারপর আমার কি কোনো অধিকার নেই মাঝে মধ্যে রাগ করার, এখানে অধ্বনির কায়দা কোথায় প্রয়োগ হলো? অধিকার। অভিমান করার যদি থাকে, এখানে কোথায় অধ্বনি প্রয়োগ হলো? অভিমানে। পরে পরে যদি থাকে, যদি, হ্যাঁ, যদি নয়, যদি নয়, যদি নয়, যদি। তাহলে কেন তুমি এত নির্দয় আচরণ করছো? ইদানিং তোমার মতি গতি কিছুই ভালো লাগছে না। এখানে অধ্বনি কোথায় আছে? মতি মতি গতি কিছুই ভালো লাগছে না। সংসার ছেড়ে কোন অলিক কল্পনায় বিভোর থাকো, আমার বুঝে আসে না, এখানে কোথায় অধ্বনি আছে? নাকি তোমার ব্যর্থ অতীত নিয়ে দুশ্চিন্তা করো, কে জানে? এখানে কোথায় অধ্বনি আছে? অতীত। শোনো, আমি তোমার অধীনে বলে যা করবা সব কিন্তু মেনে নেব না, এখানে কোথায় আছে অধ্বনি? তুমি উপরে উপরে ধনী হলেও মনের দিক থেকে খুব গরিব, খুব। এখানে অধ্বনি কোথায় আছে? ধনী, গরিব। আচ্ছা, মাশাআল্লাহ। এই অংশে কয়টি বিকৃত উচ্চারণ আছে বলো তো একজন? সবাই বের করতে পারছো না বুঝি? নিম্নের ছক দেখে নির্ণয় করে নাও। দেখো, তোমার সাথে নিচে আবার দেওয়া আছে, তোমার সাথে অভিমান করে লাভ নেই, তুমি রাগ ক্ষোভ কিছুই বোঝো না। ঠিক আছে, এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে উচ্চারণগুলো। অর্থাৎ এখানে যেটা এই আপনার এই ঊর্ধ্ব কমা দিয়ে সিলেক্ট করা আছে, এটাকেই পরে সঠিক উচ্চারণটা এখানে দেওয়া আছে, বুঝে আসছে? এরকম আরো অসংখ্য বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদের পড়ে পড়ে আগামীকাল অনুশীলন করে তারপর জমা দিতে হবে। এখন আগামীকাল আপনাদের কাজ কি? এই শীটটি থেকে কয়েকটি প্রশ্ন বের করবেন। মাতৃভাষা কাকে বলা হয়? উপরে আছে। প্রমিত বাংলা বলতে কি বোঝায়? আমি ওই যে বলেছিলাম প্রমিত, আচ্ছা ওটার ব্যাখ্যা করিনি, ব্যাখ্যা উপরে লেখা আছে। প্রমিত মানে প্রমাণিত, বৈয়াকরণিকদের দ্বারা প্রমাণ সিদ্ধ যেই নিয়ম কানুন সেটাকেই প্রমিত বলা হয়। হ্যাঁ, শুদ্ধ ভাষা ও বিশুদ্ধ ভাষার পার্থক্য কি? অধিকার ও অভিমান শব্দের সঠিক উচ্চারণ কি হতে পারে? মাতৃভাষা বিস্তারে আমাদের করণীয় কি? এটা উপরে লেখা আছে। গতিমতি, রতি, খনি, ধ্বনি ইত্যাদি শব্দে অধ্বনির উপস্থিতি কিভাবে হয়? বিকৃত উচ্চারণ বলতে কি বোঝায়? কিছু উদাহরণ দাও। প্রকৃত বিকৃত যে পার্থক্যটা, আগামীকাল এই যে আপনাদের এই যে পড়াগুলো, এগুলো সবাই লিখে আনবে।